জীবনানন্দ দাশের সুচেতনা নামটা শুনলেই কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যেতে হয়, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা কবিতার গভীরে ডুব দিতে যাচ্ছি যা শুধু বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাজই নয়, বরং মানব সত্তার দ্বন্দ্ব, চরম ক্লান্তি এবং সবশেষে এক মহাজাগতিক আশার আলোর এক অপূর্ব দলিল। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। পৃথিবীর গভীরতর অশোক এখন শুরুতেই একেবারে ধাক্কা, কোনো রকম ভনিতা নেই, কোনো রাগ ঠাক নেই। সোজা সাপটা এক চরম অস্তিত্ববাদী সংকটের কথা বলে কবি যেন আমাদের মাটিতে নামিয়ে আনলেন। এই একটা লাইনই বুঝিয়ে দেয় আমরা কোনো সাধারণ রোমান্টিক কল্পনার জগতে ভাসছি না, বরং এক চরম এবং রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। আচ্ছা, এবার এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। পুরো কবিতার মূল টানাপোড়েনটা কিন্তু লুকিয়ে আছে এই একটা জায়গায়। একদিকে রয়েছে সেই শান্তিময় দারুচিনি বনানী, বাস্তব থেকে পালানোর এক মায়াবী আশ্রয়, আর ঠিক তার উল্টো দিকে রূঢ় রৌদ্র, অর্থাৎ আমাদের এই পৃথিবীর নিষ্ঠুর দগ্ধ করা বাস্তবতা। এই দুই বিপরীত মেরুর মাঝখানেই আসলে কবিতার মূল সুরটা বেঁধে দেওয়া হয়েছে। আমাদের আলোচনার প্রথম দিকটা হল দূরত্ব দ্বীপ। তো এই সুচেতনা জিনিসটা আসলে কি? সাধারণ কথায় এটি বিকেলের নক্ষত্রের কাছে অবস্থিত একটা দূরত্বর দ্বীপ, কিন্তু আসল ব্যাপারটা হলো এটি নিছক কোনো ভৌগোলিক স্থান নয়। সুচেতনা হলো আমাদের মনের উচ্চতর চেতনা, নির্জনতা আর এমন এক আদর্শ অবস্থা যা ধরাছোঁয়ার বাইরে। এমন একটা জায়গা যেখানে গেলে মানুষের মন পরম শান্তি খুঁজে পায়। এখানে একটা দারুণ ব্যাপার আছে। কবি কিন্তু বাস্তবতাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। পৃথিবীতে রক্তপাত, যুদ্ধ, মানুষের তথাকথিত সাফল্য, এগুলো সবই সত্যি। কবি এও মানছেন যে এই কলকাতা শহর একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, মানে এক নিখুঁত এবং কর্মচঞ্চল নগরীতে পরিণত হবে। কিন্তু এত সব চাকচিক্য আর চরম বাস্তবতার উপস্থিতির পরেও হৃদয়ের একেবারে গহীনের টানটা সেই সুচেতনার প্রতিই রয়ে যায়। ওটাই যেন আসল গন্তব্য। এবার আসা যাক পরের অংশে, পৃথিবীর অসুখ। এই স্লাইডের কথাটা একটু মনোযোগ দিয়ে ভাবা যাক। সেই কল্পনার শান্তির জগৎ থেকে বেরিয়ে এসে এই কড়া রোদের মধ্যে যখন মানুষকে মানুষের মতো ভালোবাসতে যাওয়া হয়, ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। বাস্তব পৃথিবীতে ভালোবাসার পরিণতি যে কতটা নির্মম হতে পারে সেটা এখানে খুব স্পষ্টভাবে ধরা পড়ে। আর তার ফলাফলটা কি দাঁড়ায়? চারদিকে তাকালে দেখা যায় ভাই, বোন, বন্ধুরা সব মৃত অবস্থায় পড়ে আছে। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো এই উপলব্ধিটা, হয়তো তারা নিজেরই হাতে নিহত। মানে আমরা নিজেরাই একে অপরের মৃত্যুর কারণ। পৃথিবীর এই গভীরতর অসুখের মাঝেও অদ্ভুত একটা সত্যি হলো আমরা তবুও এই পৃথিবীর কাছেই চিরকাল ঋণী থেকে যাই। পৃথিবীর এই টান আসলেই অমোঘ। আমাদের আলোচনার সবচেয়ে ভয়ঙ্কর এবং রূঢ় রূপকটা হলো এই শস্য, শব ও স্বর্ণ। এই ছকটার দিকে তাকালে ব্যাপারটা খুব মর্মান্তিকভাবে স্পষ্ট হয়। কাঠফাটা রোদের মধ্যে বন্দরে জাহাজ এসে ভিড়ছে, আনছি প্রচুর শস্য। কিন্তু আসল সত্যিটা কি? এই শস্যগুলো আসলে আর কিছুই নয়, অগণিত মানুষের মৃতদেহ। আর এই মৃতদেহগুলো থেকেই উৎসারিত হচ্ছে স্বর্ণের বিস্ময়, মানে সম্পদ। মানব সভ্যতার এর চেয়ে তীক্ষ্ণ আর নিরাসক্ত সমালোচনা আর কি হতে পারে? ব্যবসা, সাম্রাজ্য আর আমাদের এই তথাকথিত সম্পদ যে আসলে মানুষের রক্ত আর মৃত্যুর উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। চলুন দেখি এই দ্বন্দ্বটা কিভাবে আরও ঘনীভূত হচ্ছে। একদিকে বুদ্ধ কিংবা কনফুসিয়াসের মতো মহামানবদের আধ্যাত্মিক দর্শন, যা এই ভয়াবহ বাস্তবতার সামনে এসে যেন একদম মুখ বা নীরব হয়ে গেছে। আর ঠিক উল্টো দিকে চারপাশ থেকে অবিরাম ধেয়ে আসছে রক্তক্লান্ত কাজের আহ্বান। প্রাচীন যুগের সেই শান্ত দর্শন আর আজকের দিনের নির্মম বাস্তবতার এক দারুণ সংঘাত ফুটে উঠেছে এখানে। এই জায়গা থেকেই শুরু হচ্ছে উত্তরণের গল্প, ক্লান্তিহীন নাবিক। এই যে সভ্যতার মুক্তির কথা আমরা বলছি, এটা কিন্তু ম্যাজিকের মতো একদিনে ঘটে যাবে না। টাইমলাইনটা দেখলে বোঝা যায় বর্তমান সময় দাঁড়িয়ে এই পথে কেবল একটু আলো জ্বালানোই সম্ভব। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে চলবে মনীষীদের অক্লান্ত কাজ, আর অনেক দূর ভবিষ্যতে গিয়ে এই পৃথিবীর চূড়ান্ত মুক্তি ঘটবে এবং একটা উন্নত মানব সমাজ প্রতিষ্ঠিত হবে। এটা একটা অত্যন্ত দীর্ঘ, ধারাবাহিক আর কঠিন পথ। এই লাইনটা খেয়াল করা যাক, ক্লান্তিহীন নাবিক। অদ্ভুত একটা বৈপরীত, তাই না? আমরা চরম ক্লান্ত, আমাদের আর চলার শক্তি নেই, অথচ আমাদের থামা চলবে না। আমাদের ভেতরে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার অদম্য ইচ্ছাও রয়ে গেছে। আজ হয়তো নয়, কিন্তু কোনো এক দূর অন্তিম প্রভাতে এই মানব সমাজ ঠিকই গড়ে উঠবে, আমাদেরই হাতে। আর এই দীর্ঘ যাত্রার শেষ পরিণতি অনন্ত সূর্যোদয়। পুরো কবিতায় মানসিকতার একটা দারুণ রূপান্তর ঘটে যায় এখানে।
শুরুতে কেমন একটা আক্ষেপ ছিল না, এই রক্তাক্ত পৃথিবীতে জন্ম নেওয়াটা যেন একটা ভুল ছিল, কিন্তু একটি সমুজ্জ্বল ভোরে শিশির স্পর্শ করার পর সেই হতাশা একেবারে কেটে যায়। জীবনের এক গভীরতর অর্থ সামনে এসে দাঁড়ায়। যা হয়েছে, যা হবে আর যা মানুষের হবার নয়, এই সব কিছুর প্রতি এক পরম প্রশান্তির স্বীকৃতি চলে আসে মনের ভেতর। আর এই সব কিছুর দারুণ একটা সমাপ্তি ঘটে এই অবিস্মরণীয় লাইনটার মাধ্যমে, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। সমস্ত অন্ধকার, মৃত্যু আর শাশ্বত রাত্রির মাঝেও যে এক অনন্ত এবং সীমাহীন আলোর উৎস লুকিয়ে আছে, তারই এক অপূর্ব এবং চূড়ান্ত প্রকাশ এটি। আক্ষরিক অর্থেই রোম খাড়া করে দেওয়ার মতো একটা ব্যাপার। তো আজকের এই বিশ্লেষণের শেষে এসে একটা গভীর প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যেতে চাই। সেই যে আমরা বললাম না, ক্লান্ত অথচ ক্লান্তিহীন নাবিক, সেই নাবিক হিসেবে ভবিষ্যতের ওই দূর অন্তিম প্রভাতের জন্য আমরা আসলে কেমন মানব সমাজ গড়ে তুলছি? আমরা কি সত্যি সেই অনন্ত সূর্যোদয়ের দিকে এগোচ্ছি? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবাবে বলেই বিশ্বাস। এই আত্মজিজ্ঞাসা মাথায় রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে।